এসবি এডুকেশন ও কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজ আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ডেসক্রিপটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় সমস্ত ক্ষেত্রে এটা লাগে। এটা হচ্ছে ন্যারেশন, গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ন্যারেশন বা উক্তি পরিবর্তন। তো আমি বলে রাখি, এটা আমি একটা ভিডিওয় টোটাল ন্যারেশনটা ইন ডিটেলসে আলোচনা করেছি। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে এটা ভালো করে দেখো, তাহলে ন্যারেশন সম্পর্কে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আই এম শিওর। তো আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলছো যে স্যার আমরা সাবস্ক্রাইব করতে পারছি না, হোয়াটসঅ্যাপে করছো। তো আমি তাদেরকে বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই সাবস্ক্রাইব করতে অতিরিক্ত কোনো খরচা বা পয়সার প্রয়োজন হয় না, কেবলমাত্র আমাকে মোটিভেট করার জন্য তোমরা সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই করবে। তাহলে আমি নতুন নতুন বিষয়ের ওপরে আরও গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো আমি তোমাদের জন্য আপলোড করব। তো সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো অতিরিক্ত খরচার প্রয়োজন হয় না, আমি মোটিভেটেড হব। এবং আরেকটা কথা বলে রাখি যে তোমরা অবশ্যই উপকৃত হবে আমার ভিডিওগুলো থেকে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এবং চাকরি বাকরির ক্ষেত্রে, আই এম শিওর। আর যারা নতুন করতে জানো না, পাশে তোমাদের এই স্ক্রিনে দেখে নাও কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে এইভাবে সাবস্ক্রাইব করতে হবে। কোনো ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে ওইটাকে ক্লিক করবে, ক্লিক করে একটা বেল আইকন আসবে, সেটাকে ক্লিক করবে, ক্লিক করে অল বাটন ক্লিক করলেই তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারবে। ওকে? আর তোমরা পছন্দ হলে ভিডিওটা লাইক অবশ্যই করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদের উপকারের জন্য। কারো ছেলে মেয়ে আছে, কারো বন্ধুবান্ধব আছে, তার হয়তো প্রয়োজন নেই, তাদের প্রয়োজন এই ভিডিওগুলো, তাদের জন্য তোমরা অবশ্যই শেয়ার করবে। তোমাদের নিজেদের প্রয়োজন না থাকলে অন্যদের প্রয়োজন হতে পারে, বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, ওকে, সেগুলো শেয়ার করবে। তাহলে আমি মোটিভেটেড হয়ে যাবে। তোমরা অনেক ভিউ দেখছো বুঝতে পারছি, কিন্তু সাবস্ক্রাইবটা অনেকে করতে পারছো না, যার ফলে অসুবিধা হচ্ছে। তো বলে দিলাম এইভাবে করতে হয়। তো এবার আমাদের যাওয়া যাক, আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব যাতে আমাদের বুঝতে ন্যারেশনটা সুবিধে হয়। আমি বলে রাখি যে বহু পড়াশোনা, বহু রিসার্চ এবং বহু অভিজ্ঞতা দ্বারা বুঝেছি যে এইভাবে বোঝালে ছাত্রছাত্রীরা বা যে কেউ খুব সহজে বুঝতে পারবে। এবং এটা ডিটেলসে আমি আলোচনা করব। তো দীর্ঘ গবেষণা বা দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমি এগুলো করছি। তো তোমরা সেগুলো দেখতে থাকো। 1 নম্বর, ডেফিনেশন বা সংজ্ঞা। এই ন্যারেশন বা উক্তি পরিবর্তন কাকে বলে? তাহলে এটা আমরা লিখে নিই সংক্ষেপে বোঝে নেওয়ার জন্য। কোনো বক্তার, কোনো একটা কেউ কিছু বলল, কোনো বক্তার বক্তব্যকে, কেউ কোনো কিছু একটা কথা বলল, কোনো বক্তার বক্তব্যকে তৃতীয় ব্যক্তি দ্বারা, তৃতীয় ব্যক্তি সহজে বোঝার জন্য আমি বলে দিচ্ছি, তৃতীয় ব্যক্তি দ্বারা অন্যের কাছে, তৃতীয় ব্যক্তি মানে নিজের কথা নিজেও বলা যায়, কিন্তু তবু বোঝার জন্য বলে দিলাম যে তৃতীয় ব্যক্তি দ্বারা অন্যের কাছে, মানে আমার কথাকে আমি বলতে পারি, সেটা তৃতীয়, মানে আমি এখানে থার্ড পারসন পরে হয়ে যাচ্ছি। অন্যের কাছে বলাকে, অন্যের কাছে যে বলবো সেই বলাকে সংক্ষেপে উক্তি পরিবর্তন বলা হয়। ঠিক আছে? অর্থাৎ কেউ কোনো কথা বলল, সেই কথাটা আমি শুনলাম বা অন্য কেউ শুনলো, তখন সেই কথাটা অন্যের কাছে বলাকে উক্তি পরিবর্তন বলে। এই যে বক্তা বলল, তাহলে বক্তার বক্তব্যকে এটাকে কি বলে? ইংরেজিতে রিপোর্টেড স্পিচ বলা হয়। রিপোর্টেড স্পিচ, এইগুলো মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচ বলে। ওকে? আর কি না, যে এবং রিপোর্টেড স্পিচ এবং যে ভার্ব দ্বারা, যে ভার্ব বা ক্রিয়া দ্বারা এটা উদ্ধৃত করা হয়, তাকে
রিপোর্টেড ভার্ব বলে। ঠিক আছে, আর ডাইরেক্ট কাকে বলে? ডাইরেক্ট মানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, এবং সেটাকে যদি ইনডাইরেক্টলি বলা হয় সেটা ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। যেমন যেমন আমি উদাহরণ দিই, হি সেড আই অ্যাম ইল। তাহলে সে বলল আমি অসুস্থ, তাহলে সে বলল আমি অসুস্থ। এখানে এই সেডটাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এইটা ভার্ব, যে ভার্বটা রিপোর্ট করা হয়, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচ আমাদের এইটা এই যে প্রত্যক্ষভাবে, এই যে প্রত্যক্ষভাবে হলো হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট। ওকে, এবারে ডাইরেক্ট মানে তাহলে সংক্ষেপে ডাইরেক্ট কাকে বলে? বক্তার বক্তব্য যা বলেছে সেটা সরাসরি বলা, যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট। এবং সেটাকে পরোক্ষভাবে এইটাকে যদি ইনডাইরেক্ট বলি তাহলে কি হবে? ইনডাইরেক্ট হলে তাহলে হি সেড দ্যাট, এখানে একটা দ্যাট আনতে হবে, দ্যাট হি ওয়াজ ইল। এটা কেন ওয়াজ হচ্ছে, এখানে এম আছে ওয়াজ হচ্ছে, সেটা ওয়ান বাই ওয়ান আমি পরে ধীরে ধীরে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে হি সেড দ্যাট, এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তি, আর এটাকে বলা হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি কাকে বলে জানা গেল, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কাকে বলে জানা গেল। ওকে, তো 2 নম্বরে আসি। 2 নম্বরে হোয়াই নিডেড ইন ইংলিশ। এই যে আমরা ন্যারেশনটা করব, কিসের জন্য প্রয়োজন? ইংরেজি কি বিষয়ের জন্য ন্যারেশনটা করব? না, ন্যারেশনটা প্রয়োজন ইংরেজির রিটেন স্পোকেন সমস্ত ক্ষেত্রে, এবং বিশেষ করে একজনের বলা কথাকে আমি লিখে নিই তাহলে সুবিধে হবে। একজনের বলা কথাকে অন্যের কাছে বিবৃত করতে বিশেষ করে রিপোর্টিং বা প্রতিবেদন ও ডায়লগ চেঞ্জ সহ সমস্ত ক্ষেত্রে ন্যারেশন বা উক্তি পরিবর্তন প্রয়োজন। তাহলে কি জানা গেল, কি বোঝা গেল? না, একজনের বলা কথাকে অন্যের কাছে বিবৃত করতে বিশেষ করে রিপোর্টিং বা প্রতিবেদন ও ডায়লগ চেঞ্জ সহ সমস্ত ক্ষেত্রে ন্যারেশন বা উক্তি পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ আমরা যে রিপোর্ট প্রতিবেদন লিখি বা ডায়লগ চেঞ্জ করি সেগুলো করার ক্ষেত্রে বা নর্মালি গ্রামার করার ক্ষেত্রে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে এই ডায়লগ চেঞ্জটা প্রয়োজন। ওকে, এরপরে আমরা 3 নম্বরে আসব যে চেঞ্জেস ইন টেন্সেস, অর্থাৎ এই যে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এইটা টেন্সের কীরকম পরিবর্তন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমি লিখে নিই এ দিয়ে, রিপোর্টেড ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট হতে পারে বা ফিউচার টেন্সে থাকলে সেক্ষেত্রে কি হবে? যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকবে তাহলে রিপোর্টেড স্পিচটি ইনডাইরেক্টে, এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন হবে। তাহলে ইনডাইরেক্টে কোনো
পরিবর্তন হয় না। যেমন আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। যেমন হি সেজ, সে বলে, কি বলে? কি বলে না, আই অ্যাম নট এ ফুল, আমি বোকা নয়। অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা ডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্টে কি হবে না, কি হবে? ইনডাইরেক্টে হবে হি সেজ দ্যাট হি ইজ, এটাও প্রেজেন্ট টেন্স হয়ে গেল, নট এ ফুল। ওকে, তাহলে এখানে হি সেজ কমা আই অ্যাম নট এ ফুল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে হি সেজ দ্যাট হি ইজ নট এ ফুল। তাহলে এটাও যেখানে হি হলে তাই ইজ হয়ে গেল। অথবা 2 নম্বর উদাহরণ আমরা নিতে পারি, কি না ইনডাইরেক্টে ডাইরেক্টে। 2 নম্বর আমরা প্রেজেন্ট টেন্সে নিলাম, তাহলে এবার ফিউচার টেন্সে আমি যদি বলি যে হি উইল সে, আই অ্যাম হ্যাপি, সে বলবে যে আমি সুখী। ঠিক আছে, তাহলে সে বলবে এখানেও, তাহলে ইনডাইরেক্টে কি হবে? ইনডাইরেক্টে হবে হি উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। তাহলে এখানে আই অ্যাম হ্যাপি, ওখানে টেন্স চেঞ্জ হলো না, হি ইজ হ্যাপি। অর্থাৎ এখানে হি উইল সে দ্যাট হি ইজ হ্যাপি, এখানে এই টেন্সের কোনো চেঞ্জ হলো না, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে 3-এর বি আসা যাক। কি না আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে যদি রিপোর্টেড ভার্বটা থাকে কীভাবে পরিবর্তন হয়। আর রিপোর্টেড ভার্ব যদি, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, যদি পাস্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্টে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। কীরকম না, সিম্পল পাস্ট থাকলে সেটাও সিম্পল পাস্ট হবে। যেমন হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে সে বলেছিল, এটা সিম্পল পাস্ট আছে। ঠিক আছে, সিম্পল পাস্ট। হ্যাঁ, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হবে না, হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে, আই অ্যাম এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট হয়ে গেল। ওকে, এবারে 2 নম্বর হচ্ছে, এটা 1 নম্বর উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর পাস্টে এটা যদি থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে এটা সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল পাস্ট হলো। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে এটাও সিম্পল পাস্ট টেন্স হবে। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কি না, রিপোর্টেড স্পিচ, এটা খেয়াল করতে হবে। রিপোর্টেড স্পিচটা, রিপোর্টেড ভার্ব তো এমনি আছে, হি সেড। ওকে, 2 নম্বর, রিপোর্টেড স্পিচ যদি কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
তাহলে এইটা যদি টেন্স থাকে তাহলে এখানে হবে, এখানে পরের হবে, এটা ইনডাইরেক্টে, এটা ডাইরেক্টে, এটা ইনডাইরেক্টে কি হবে না পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে যেমন 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 হি সেড, এটা বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। হি সেড তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল। মনে রাখতে হবে এগুলো রিপোর্টেড স্পিচের কথা বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটাও রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, এখানেও যেমন রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে ওইটাও ইনডাইরেক্টে হবে সিম্পল পাস্ট। এটাও লিখে না, এটা ডাইরেক্টে আর এটা হচ্ছে ইনডাইরেক্টে, তাহলে সুবিধা হবে বোঝার জন্য। ওকে, তাহলে আই এম, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে হি সেড দ্যাট আই অ্যাম, হি তাহলে আইটা হি হয়ে গেল, হি ওয়াজ, কেন সে বলেছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা কি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, আচ্ছা এবারে 3 নম্বরে আসা যাক। তাহলে এটা মুছে দিই, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো। আচ্ছা আচ্ছা 3 নম্বরে কি হবে না, যদি থাকে তবে ইনডাইরেক্টে, এটা ইনডাইরেক্টে, ইনডাইরেক্ট। আচ্ছা তাহলে 3 নম্বর কি, 3 নম্বর যদি রিপোর্টেড স্পিচ যদি কি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টে হয়ে গেল। কীরকম ডাইরেক্টে, যেমন আমি উদাহরণ নিয়ে নিই তাহলে বোঝা যাবে। তাহলে রমেন সেড, এটা ডাইরেক্টে তোমরা বুঝে নেবে। রমেন সেড, রমেন বলেছিল, কি বলেছিল, আই হ্যাভ, রমেন সেড দ্যাট আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। রমেন সেড দ্যাট আই হ্যাভ ডান ইট, তাহলে এটা ইনডাইরেক্টে কি হবে, তাহলে আই হ্যাভ ডান এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে রমেন সেড দ্যাট হি হ্যাড ডান ইট। হ্যাঁ, বা এখানে যদি বলো দ্যাটও করা যায়, হি হ্যাড ডান দ্যাট, যে কোনো একটা ইটের জায়গায়। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট পারফেক্টটা হলো পাস্ট পারফেক্টে। ওকে, আর একটা আছে 4 নম্বর। ওকে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে 4 নম্বরে কি হবে না, 4 নম্বরে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, টেন্স এ হয়, তবে ইনডাইরেক্টে একটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ওটা হ্যাঁ পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড ভার্ব, তাহলে সেক্ষেত্রে যেমন যেমন ডাইরেক্টে কি আছে উদাহরণ নেওয়া যাক। হ্যাঁ, রিতা সেড আই হ্যাভ বিন রিডিং, আমি পড়েই চলেছি। ওকে,
আমি পড়ে ছেড়েছি। তাহলে ইনডাইরেক্টে এটা কি হবে? তাহলে রিতা সেড দ্যাট সি, যেহেতু এটা রিতা মেয়ে আছে তাই সি হলো, কি হবে না, সি হ্যাড বিন রিডিং। ওকে, তাহলে ডাইরেক্টলি কি হলো, রিতা সেড আই হ্যাভ বিন রিডিং, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে কি হলো, রিতা সেড দ্যাট সি হ্যাড বিন রিডিং, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, অর্থাৎ টেন্সগুলো যেরকম সেরকম ভাবে চেঞ্জ হলো। ওকে, তো এরপরে সি, এ বি আলোচনা করে দিই। সি, আচ্ছা, এখানে রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে, তা রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডেফিনিট, এটা খেয়াল রাখতে হবে, টেন্স থাকে তবে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট হবে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট হবে, টেন্স হবে কীরকম, যেমন ডাইরেক্টে আছে, কি আছে, হ্যাঁ, রাজু সেড I did the work, এটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে রাজু said that he had done the work, এখানে ডিড হবে না, কেন, এখানে আই ডিড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পিআই পাস্ট ইনডেফিনিট, বুঝতে পারছো, হ্যাড ডান পাস্ট পারফেক্ট, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্টে হবে। আবার এটা 1 নম্বর। এবার 2 নম্বর, এই দুটোই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, যে রিপোর্টেড স্পিচ, আমি বেশি টোটাল লিখছি না, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে, টেন্সে থাকে তবে ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ওকে, যেমন এটা ভালো করে বুঝে নেবে কীরকম, না ডাইরেক্টে কি আছে, ডাইরেক্টে যেমন রহিম said I am going to school, I was, এটা past, I was going to school। ওকে, তাহলে এটা কি আছে, রহিম said I was going to school, মানে পাস্ট কন্টিনিউয়াস আছে। এটা ইনডাইরেক্টে কি হচ্ছে, রহিম said that he had been going to school। ওকে, তাহলে এখানে আই ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস পিসি ছিল, আর হি হ্যাড বিন গোয়িং, হ্যাঁ, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে চেঞ্জ হলো। বাকি পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টই থাকে এবং কন্টিনিউয়াসটা কন্টিনিউয়াসে থাকে, এটা খেয়াল করতে হবে। ওকে, তাহলে এইভাবে পাস্ট টেন্সে যদি রিপোর্টেড ভার্ব থাকে তাহলে সেটা এইভাবে চেঞ্জ হয়। 4 নম্বরে কি আছে না, রিপোর্টেড ভার্ব সেড টু চেঞ্জ, সেড টুটা যদি থাকে তাহলে সেটা চেঞ্জেস ইনটু টোল্ড, তখন সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে ইন ইনডাইরেক্ট স্পিচে, কিন্তু টোল্ডের পরে আর টু হবে না, পরে দ্যাট হবে।
আর নিয়মটা বলে নিই যে ন্যাচারালি ইনডাইরেক্ট করার সময় আমরা যে রিপোর্টেড ভার্বটাকে রিপ্রেজেন্ট করি তারপরে কিন্তু একটা দ্যাট আনতে হয়। ওকে, আমরা ব্যবহার করছি সেটা পরপর দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইটা আমরা উদাহরণে রিপোর্টেড ভার্ব সেড টু থাকলে, যেমন রহিম বা রঞ্জন সেড টু মি I am a student। তা রঞ্জন আমাকে বলেছিল যে আমি একজন স্টুডেন্ট, এটা ডাইরেক্টে, ঠিক আছে। তাই ইনডাইরেক্টে কি হবে, এইখানে এই সেড টু মি, তাহলে রঞ্জন এই যে সেড টু জায়গায় টোল্ড মি, এই দ্যাট আসবে একটা, অর্থাৎ রিপোর্টেড ভার্বে রিপ্রেজেন্ট করার পরে যখন রিপোর্টেড স্পিচটাকে আমরা রিপ্রেজেন্ট করতে যাব তার আগে কিন্তু একটা দ্যাট আনতে হবে। মি দ্যাট, এখানে যেহেতু রঞ্জন বলেছে আইটা এখানে হি হয়ে যাবে, হি ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে রঞ্জন এখানে আর টোল্ড মি, টোল্ডের পরে টু হবে না, স্টুডেন্ট, তাহলে কি হলো না সেড টু টোল্ড হয়ে গেল এটা। তাহলে রঞ্জন টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, এইভাবে সেড টু থাকলে টোল্ডে রূপান্তরিত হয়ে যায়। ওকে, এরপরের পয়েন্ট 5 নম্বর কি না রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স। এটা ধরে নেওয়া হচ্ছে রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে শ্যাল যদি থাকে, শ্যাল থাকলে ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে উড হবে, এটা মনে রাখতে হবে। শুড হবে না, পাস্ট টেন্স সবসময় শুড হবে না, উড হবে, ঠিক আছে। যেমন আমরা ধরে নিই যে ডাইরেক্টের ক্ষেত্রে আমি একটা বাক্য নিই যে হি সেড, হ্যাঁ, I shall go to কলকাতা। সে বলল আমি কলকাতা যাব, ঠিক আছে। তাহলে ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে হবে হি সেড দ্যাট, দ্যাট একটা আসবে, দ্যাট হি উড, শ্যালটা আর শুড হবে না, যেহেতু পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়ে যাওয়ার কথা, সেটের জায়গায় পাস্ট টেন্স আছে, শ্যালের পাস্ট টেন্স শুড হওয়ার কথা, কিন্তু এখানে হি উড হবে, শুড মানে উচিত, তাহলে হি উড গো টু কলকাতা। ওকে, এইটা চেঞ্জ হয়, এইটা এইভাবে চেঞ্জ হয়। কিন্তু অন্যান্যগুলো যেমন আর কি দেখা যায় যে উড, শুড, হ্যাঁ, এই যে অন্যান্য যে মডাল অক্সিলারিগুলো উড, শুড, হ্যাঁ, হ্যাড, বেটার, মাইট, এইগুলো হ্যাড, বেটার, মাইট, আরও কিছু যে ভার্ব আছে ইউজ টু, মাস্ট, হ্যাঁ, যেগুলো অক্সিলারি ভার্ব আছে মডাল অক্সিলারিজ, ইউজ টু, মাস্ট, এগুলি একই রকম থাকবে, এগুলোর আর কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে। কিন্তু ক্যান থাকলে কুড হবে, মানে যদি কুড হবে, মে থাকলে মাইট হবে, এই রকম। যেমন একটা উদাহরণ দেওয়া নেয় যে ডাইরেক্টে ধরা যাক যে হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, সে বলল আমি কাজটা করতে পারি, তাহলে এখানে কি হবে, ক্যান আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ইনডাইরেক্ট হবে। তেমনি হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যান থাকলে কুড হয়ে গেল। ওকে, তেমনি মে থাকলে মাইট হয়ে যাবে, এখানে যদি মে থাকে এটা মাইট হয়ে যাবে। ওকে, তাহলে এগুলো চেঞ্জ হয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন উড, শুড, হ্যাড, বেটার, মাইট, ইউজ টু, মাস্ট, এগুলো থাকলে এগুলো পরিবর্তন হয় না পাস্ট টেন্স হলেও। ওকে।
নাম্বার 6, চেঞ্জ অফ ওয়ার্ডস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তো আমি তোমাদের সুবিধার জন্য, সময়টা কম সংক্ষিপ্ত করার জন্য আমি এগুলো লিখেছি। ডাইরেক্টে এগুলো থাকলে ইনডাইরেক্টে ভাবে পরিবর্তন হয়, ডাইরেক্টে এই শব্দগুলো থাকলে ইনডাইরেক্টে এই শব্দের পরিবর্তন হয়। এগুলো জানা কিন্তু খুব দরকার ন্যারেশন করার ক্ষেত্রে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজনীয়। সেই অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে। ডাইরেক্টে যদি টুডে থাকে তাহলে ইনডাইরেক্টে দ্যাট ডে হবে, সেই দিন। আজকে মানে সেই দিন হবে। টু নাইট থাকলে দ্যাট নাইট হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, অর্থাৎ পূর্বের দিনটা অথবা আগের দিন, অর্থাৎ প্রিভিয়াস পূর্বের দিন, ঠিক আছে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে অথবা দ্য ফলোয়িং ডে হবে। আচ্ছা, বা যদি উইক বা মান্থ থাকে সেটাও উইক, মান্থ বা ইত্যাদি এইরকম থাকলে সেই রকম দ্য নেক্সট ডে বা নেক্সট মান্থ, নেক্সট উইক এরকম হয়। দ্য ফলোয়িং ডে বা ফলোয়িং মান্থ, ফলোয়িং উইক এরকম হবে। হাইদার থাকলে দাইদার হবে। দাস থাকলে ইনডাইরেক্টে, ডাইরেক্টে শো হবে। ডাইরেক্টে যদি দাস থাকে ইনডাইরেক্টে শো হবে। ডাইরেক্টে হেন্স থাকলে ইনডাইরেক্টে দেন্স হবে। এগো থাকলে বিফোর হবে। দিস থাকলে দ্যাট হবে। দিস থাকলে দোজ হবে। হেয়ার থাকলে দেয়ার। কাম থাকলে গো, এটা খেয়াল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। নাও থাকলে দেন। লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক হবে। লাস্ট নাইট থাকলে নাইট বিফোর হবে বা দ্য প্রিভিয়াস নাইট হবে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা যদি থাকে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা হবে ইন 2 days বিফোর, দুদিন আগে। অথবা দ্য ডে আফটার টুমরো যদি থাকে সেক্ষেত্রে হবে ইন 2 days টাইম, অর্থাৎ দুদিনের মধ্যে, মানে দ্য ডে আফটার টুমরো, কালকের পরের দিন, তার মানে ইন 2 days। তা এইভাবে ডাইরেক্টের ওয়ার্ডগুলো ইনডাইরেক্টে পরিবর্তন হয়। পরে 7 নম্বরে আসবো ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে বলে দিই রিপোর্টেড ভার্বটি যে টেন্সেই থাক না কেন চিরন্তন সত্য। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ চিরন্তন, স্পিচে চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা বোঝালে এটা হচ্ছে অভ্যাস। নিয়মিত ঘটনা মানে অভ্যাস বোঝালে তা অপরিবর্তিত, তা ইনডাইরেক্টে অপরিবর্তিত থাকে। ইনডাইরেক্টে অপরিবর্তিতই থাকে, খেয়াল করতে হবে। চিরন্তন সত্য থাকলে বর্তিত থাকে, ঠিক আছে। যেমন the monk said the man is mortal, তাহলে এটা পাস্ট টেন্স আছে যদিও, তাহলে এটা ডাইরেক্ট। ইনডাইরেক্টে কি হবে? the monk said that the man is mortal। এখানে একই রকম থাকবে, এখানে সেট থাকলে এখানে ওয়াজ মর্টাল হবে না। এবারে আর একটা উদাহরণ নেওয়া যাক। ডাইরেক্টে কি বলছে? চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্টস, অর্থাৎ নিয়মিত ঘটনা, অভ্যাসগত। যেমন রাজেন সেড I go to school regularly, অর্থাৎ রাজেন বলেছিল আমি স্কুল নিয়মিত যাই। তাহলে এখানে ইনডাইরেক্টে কি হবে? রাজেন said that he goes to school
রেগুলারলি। এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে এই যে কমা, ইনভার্টেড কমা এগুলো আছে, ইনডাইরেক্টে কিন্তু এই কমা, ইনভার্টেড কমা কিচ্ছু থাকবে না, শেষে খালি একটা ফুল স্টপ হবে। এটা খেয়াল রাখতে। রাজেন বলেছিল আই গো টু স্কুল রেগুলার, আমি নিয়মিত স্কুলে যাই। এটা যেহেতু তার অভ্যাসগত প্রতিদিনের ঘটনা, তেমনি ইনডাইরেক্ট হবে রাজেন সেড দ্যাট হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। ওকে, এরপরে আমরা আসবো 8 নম্বর পয়েন্টে, চেঞ্জ ইন পারসন। অর্থাৎ আমরা যে ন্যারেশন করছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কীভাবে পারসন চেঞ্জ হবে। তো 8-এর এ, ফার্স্ট পারসন যদি থাকে সেটা কি হবে? ফার্স্ট পারসন আই, উই বা পজিটিভ কেস আওয়ার, আস, এগুলি বক্তার পারসনে পরিবর্তিত হয়। বক্তা যে, অর্থাৎ যে বক্তা থাকবে, অর্থাৎ রিপোর্টেড ভার্বের আগে তো বক্তা থাকবে, সেই বক্তা যা থাকবে সেই বক্তার পারসনে পরিবর্তন হয়ে যাবে। সেইগুলো উদাহরণ কি? ডাইরেক্ট উদাহরণ, যেমন আই সেড, আই ডিড ইট, তাহলে বক্তাকে এখানে আই, এখানে ফার্স্ট পারসন, তাহলে ইনডাইরেক্টে কি হবে? আই সেড দ্যাট আই হ্যাড ডান ইট। ওকে, তাহলে আই সেড দ্যাট, এখানে পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে আই হ্যাড ডান ইট। তাহলে এই আইটা এখানে, এই আইটা এখানে আই হয়ে গেল ফার্স্ট পারসন বক্তার অনুযায়ী। ওকে, তারপরে 2 নম্বর উদাহরণ কি? 2 নম্বর আরেকটা উদাহরণ নেওয়া যাক, যেমন ইউ সেড, আমরা যদি বলি ডাইরেক্টে ইউ সেড, এইখানে যদি বলি আই ডিড ইট, তাহলে এই দুটো একই বাক্য দিচ্ছি উদাহরণটা বুঝে নেওয়ার জন্য। এখানে ইনডাইরেক্টে কি হবে? ইনডাইরেক্ট হবে ইউ সেড দ্যাট, এখানে বক্তা যা আছে এই যে কর্তা, দ্যাট ইউ ডিড ইট, এখানে ইউ বলেছে আই। ওকে, এখানে আই বলেছে আই, ঠিক আছে, ইউ বলেছে আই, তাহলে ইউ ডিড ইট। এইভাবে নিয়মিত আমি চেষ্টা করছি তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো তোমরা একটু কর্তা অনুযায়ী ভেবে, যে বক্তাকে অনুযায়ী ভেবে সেই পার্সনগুলো সেইভাবে চেঞ্জ করবে। ওকে, এরপরে 8-এর বি, সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন দেখিয়ে দিয়েছিলাম, বি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন ইউ, পজিটিভ কেস ইয়োর্স, সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন যাকে বলেছে তার পারসন হবে। যেমন ইউ সেড টু মি, কি বলেছে? হ্যাঁ, ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে। কি বলেছিলে? না, ইউ আর ডিপেন্ডেবল, ডিপেন্ডেবল। ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে ইউ আর ডিপেন্ডেবল। ইনডাইরেক্টে কি হবে? তাহলে ইউ সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে, টোল্ড মি দ্যাট, কাকে বলেছিল? আমাকে। আমাকে বলেছিল তুমি ডিপেন্ডেবল, তাহলে আমি যদি কাউকে বলি তাহলে কি হবে? ইউ টোল্ড মি দ্যাট আমি, আই ওয়াজ ডিপেন্ডেবল। ওকে, তাহলে এই তুমি বলেছিলে যে আমি, তুমি আমাকে বলেছিলে ইউ আর ডিপেন্ডেবল, তাহলে আমাকে বলেছিলে আমি, তুমি, তাহলে আমি যখন সেই কথাটা বলি ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ ডিপেন্ডেবল, তখন এইটা ইউটা এই আই হয়ে যাবে। ওকে, এইটা খেয়াল রাখতে হবে। আটের সি কি না, থার্ড পারসন হি, সি, হিজ, পজিটিভ কেস, হার, দে, দেম, দেয়ার, এগুলি ইনডাইরেক্টে পরিবর্তন হয় না। খেয়াল রাখতে হবে যে এই যে থার্ড পারসনে হি, সি, হিজ, হার, দে, দেম, দেয়ার, এগুলি ইনডাইরেক্টে পরিবর্তন হয় না। এবং যেখানে পার্সন সম্পর্কে বিভ্রান্তি থাকবে, আমি এও বলে দিচ্ছি, যেখানে পার্সন সম্পর্কে বিভ্রান্তি থাকে সেখানে ব্র্যাকেটে নাম লিখে দিতে হবে। আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এবং সময়টাকে ছোট করার জন্য আমি এটা ব্রিফ করে নিচ্ছি, এবং আমি পরে আবার ভিডিও করে ডিটেলসে আরও আলোচনা করে দেবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যায়। যেমন
এখানে যদি ডাইরেক্ট কি একটা উদাহরণ দিই, যে আই সেড দে উইল বি লেট। তাহলে দে উইল বি লেট, অর্থাৎ তাদের দেরি হবে। আমি বলেছিলাম দে উইল বি লেট, তাদের দেরি হবে। তাহলে এখানে কি হবে, এটা ইনডাইরেক্টে হবে আই সেড দ্যাট, দেটা দেই হয়ে যাবে, দে উড বি লেট। ওকে, তাহলে আই সেড দ্যাট, দেটা দেই রয়ে গেল, এই দেটা অর্থাৎ থার্ড পার্সনটা একই রকম রয়ে যায়, এইটাই বোঝানো। আচ্ছা, এবার 2 নম্বর যেখানে বিভ্রান্তি হবে সে সম্পর্কে কিন্তু নামটা লিখে দিতে হবে। তাহলে এখানে কি 2 নম্বর উদাহরণ ডাইরেক্টে কি, রমেন সেড টু সৌমেন, রমেন সৌমেনকে বলেছিল, কি বলেছিল, হ্যাঁ, ইউ আর নটি। যে তুমি নটি, দুষ্টু। রমেন সৌমেনকে বলেছিল যে ইউ আর নটি, অর্থাৎ তুমি দুষ্টু। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ইনডাইরেক্টে তখন কি হবে, রমেন টোল্ড সৌমেন দ্যাট এই হি বলতে কে, সৌমেনকে বলছে সৌমেনকে বলছে ইউ আর। তাহলে দ্যাট, এই হি বলতে কি রমেন না সৌমেন। তাহলে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দেওয়ার কথাই বলছি, যে হি এখানে সৌমেন, এই ব্যাপারটা বলছি। অর্থাৎ এখানে পরীক্ষকের বা যে পাঠক তার কোনো অসুবিধা নয়। হি ওয়াজ নটি, তাহলে এখানে ক্লিয়ার হলো কে নটি ছিল না, হি মানে সৌমেন। এখানে এই হিটা যদি শুধু হি ওয়াজ নটি, তাহলে এখানে মানে ক্লারিফাই করা যাবে না যে এই হিটা কাকে বোঝাচ্ছে, সেই জন্য পাশে নামটা লিখে দিতে হবে। ওকে, এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে জানতে হবে। জিজ্ঞাসামূলক বাক্য, যদি রিপোর্টেড স্পিচ যদি জিজ্ঞাসামূলক বাক্য থাকে, তাহলে কি হয় না, রিপোর্টেড স্পিচের জিজ্ঞাসামূলক বাক্য যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, এটা খেয়াল করতে হবে, এই নিয়মটা মনে রাখতেই হবে। ডব্লিউএইচ দিয়ে কি হয় না, জিজ্ঞাসার জন্য ডব্লিউএইচ দিয়ে শুরু হতে পারে বা অক্সিলারি ভার্ব দিয়ে হতে পারে। তো ডব্লিউএইচ দিয়ে কোনো হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি, হোয়েন, হাউ, হুইচ, হোয়ার, হোয়াট, এগুলো দিয়ে যদি জিজ্ঞাসা চিহ্ন শুরু হয়, তাহলে কিন্তু ইনডাইরেক্টে তাই রয়ে যায়, চেঞ্জ হবে না কিন্তু। অর্থাৎ হুইচও রয়ে যাবে, হোয়াটও রয়ে যাবে, যা দিয়ে শুরু হয় সেগুলোই রয়ে যাবে। আর অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, অক্সিলারি ভার্বে ডিড, উইল, এগুলো দিয়ে অন্য কোনো অক্সিলারি ভার্ব দিয়ে ডব্লিউএইচ ছাড়া, এটা মনে রাখতে হবে, শুরু হয়, সেক্ষেত্রে ইফ বা ওয়েদার আনতে হবে। এখানে ইফ বা ওয়েদার যে কোনো একটা আনতে হবে। আর কতগুলো জিনিস মনে রাখতে হবে, ইনডাইরেক্টে দ্যাট হবে না, জিজ্ঞাসামূলক বাক্যে ইনডাইরেক্ট করতে সেক্ষেত্রে দ্যাট হবে না, আস্কডের পরে টু হবে না, আর ইনকোয়ারির পরে অফ হবে, এবং ইনডাইরেক্টে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু হবে না। নর্মালি যেমন নিয়ম, জিজ্ঞাসা চিহ্ন কোথাও থাকবে না, সেরকম। আমি এবারে ব্যাপারগুলো একটু উদাহরণ দিয়ে যদি বুঝেন এই দুটো ব্যাপার, তাহলে কি সাম আপ করলে দাঁড়ালো, ডব্লিউএইচ দিয়ে যদি জিজ্ঞাসা শুরু হয় তাহলে ডব্লিউএইচটাই রয়ে যাবে, আর অন্যান্য নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে ইনডাইরেক্টে। আর যদি ডব্লিউএইচ ছাড়া দিয়ে শুরু হয় কোনো ইনডাইরেক্ট অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার আনতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, এইটা হি সেড টু হার, তাহলে হোয়াট ইজ ইউর নেম। তাহলে সে জিজ্ঞেস করলো তাকে তোমার নাম কি। এটা ইনডাইরেক্টলি কি হবে, এটা জিজ্ঞাসামূলক ইন্টারোগেটিভ। তাহলে হি আস্কড হার, হোয়াটটাই হোয়াট এর হোয়াট হার নেম ওয়াজ, অক্সিলারি ভার্বটা
এইটা শেষে চলে যাবে, তাহলে ইট উইল বি বেটার। তাহলে হোয়াট হার নেম ওয়াজ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট হার নেম ওয়াজ, তাহলে এখানে হোয়াটটা যেটা ছিল সেই হোয়াটটাই রয়ে গেল, আর অন্যান্য নিয়ম অনুযায়ী ন্যারেশনটা চেঞ্জ হলো। এবারে যদি ডব্লিউ দিয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে আমি জিজ্ঞেস করলাম আই সেড টু মাই ফ্রেন্ড, আর ইউ ইল, তাহলে আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তাহলে এইটা ডাইরেক্টে, এটা 2 নম্বর ডাইরেক্টে। এবারে ইনডাইরেক্টে কি হবে, ইনডাইরেক্টে তাহলে আই আস্কড মাই ফ্রেন্ড, ইফ বা whether আসবে, ইফ ইউ ফ্রেন্ড, ইফ হি ওয়াজ ইল, তাহলে এখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন হলো না, অনলি ফুল স্টপ হলো। এই আর এর জন্য এখানে ইফ হলো, হ্যাঁ, ইউ আর ইল, হি ওয়াজ ইল, ইফ হি ওয়াজ ইল। তাহলে এই দুটো নিয়ম, ডব্লিউজ থাকলে ডব্লিউজ রয়ে যাবে, আর যদি অন্যান্য কিছু দিয়ে অক্সিলারি হয় ইফ, বা এক্ষেত্রে যদি ওয়েদার আনা যায় ওয়েদার হবে। ক্লিয়ার? নাম্বার 10, 10 নম্বর কি, 9 নম্বর আলোচনা দেখি। 10 নম্বর রিপোর্টেড স্পিচ বিং কমেন্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট এগুলো থাকে কমেন্ডিং, অর্থাৎ কমেন্ট হলে সেক্ষেত্রে কি অনুযায়ী কি ধরনের চেঞ্জ হবে ইনডাইরেক্টে, বক্তব্যের সেন্স অনুযায়ী ইনডাইরেক্ট রিকোয়েস্ট, বেগ, অর্ডার, অর্থাৎ বক্তা কি বলতে চাইছে সেই অনুযায়ী রিকোয়েস্ট হবে, বেগ, অর্ডার, কমেন্ট, টেল, অ্যাডভাইস, উপদেশ দেওয়া হলে অ্যাডভাইস, ইনস্ট্রাক্ট, কোনো কিছু নির্দেশ দেওয়া হলে ইনস্ট্রাক্ট, ফরবিড, নিষেধ করা হলে ফরবিড ইত্যাদি হবে। এবং ভার্বের আগে টু বসবে, মনে রাখতে হবে এটা, যেহেতু এগুলো কমেন্ট ইম্পারেটিভ মোডের আগে কোনো ভার্ব দিয়ে শুরু হয়, বাক্যটা কোনো ভার্ব দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে কি হবে, আগে টু দিতে হবে। ও নেগেটিভ সেন্টেন্সের আগে যদি না বোঝায়, কর্তা যদি রিপোর্টেড স্পিচ না বোঝায়, তবে নট টু দিতে হবে, নট টু বসবে, আর প্লিজ চেঞ্জ হয়ে কাইন্ডলি বা পোলাইটলি হয়ে যাবে এইগুলো। অর্থাৎ এক্ষেত্রে এই কমেন্টের ক্ষেত্রে এই ধরনের ভাবগুলো আসবে রিপোর্টেড স্পিচ অনুযায়ী। ওকে, যেমন উদাহরণ দিই, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কি বললেন না, সেড টু দ্য স্টুডেন্টস গো টু ইয়োর ক্লাসেস, তোমাদের নিজ নিজ ক্লাসে চলে যাও। তাহলে এক্ষেত্রে কী হবে, এখানে কি বলছে, কমেন্ট করছে, তাই তো, দ্য টিচার, তাহলে এখানে কি হবে, ইনডাইরেক্টলি কি হবে, ইনডাইরেক্ট দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু, এই যে টুটা আসবে, টু গো টু দেয়ার ক্লাসেস। তাহলে এখানে যেহেতু শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বলছেন, অর্ডার করছেন, আর একটা উদাহরণ নেওয়া যায় 2 নম্বর নেগেটিভ দিয়ে কী হবে, যেমন আই সেড টু মাই ব্রাদার, কি বলেছিলাম, ডোন্ট ডু ইট, এটা করো না, তাই তো। তাহলে এটা ডাইরেক্টে, এটা 2 নম্বর উদাহরণ দিলাম নেগেটিভের জন্য। তাহলে কি হচ্ছে, ডাইরেক্টে, ইনডাইরেক্টে কি হবে, তাহলে আই কি বলেছিলাম যে এ অনুযায়ী হয়ে যাবে, অ্যাডভাইসড মাই ব্রাদার, উপদেশ দিয়েছিলাম, অ্যাডভাইসড মাই ব্রাদার নট, এখানে ডু নট আছে, নট টু ডু ইট বা দ্যাট। ওকে, তাহলে নট টু ডু দ্যাট, টু এর পরে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাই এটা রয়ে গেল। তাহলে এইভাবে নেগেটিভ এবং পজিটিভ বাক্যগুলো করতে হবে। ওকে,
সেন্টেন্সে আছি 11 নম্বর, সেন্টেন্সেস উইথ লেট। এটা খুবই গুরুত্বপূর্ণ। লেট দিয়ে যদি কোনো ন্যারেশনের স্পিচ শুরু হয়, রিপোর্টেড স্পিচ শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইনডাইরেক্টে প্রস্তাবের ক্ষেত্রে প্রপোজ বা সাজেস্ট হবে। ইনডাইরেক্টে কী হবে? প্রস্তাব যদি দেওয়া থাকে তাহলে প্রপোজ বা সাজেস্ট হবে। লেট পরিবর্তিত হয়ে শুড হবে, লেটটা তখন শুড হয়ে যাবে। আর প্রেয়ারের ক্ষেত্রে রিকোয়েস্ট বা উইশ হবে। যদি কোনো প্রার্থনা বা কোনো কিছু কাউকে কিছু বলা হয়, প্রেয়ার করা হয়, তাহলে সেক্ষেত্রে উইশ বা রিকোয়েস্ট হবে। লেট পরিবর্তিত হয়ে মাইট বা মাইট বি অ্যালাউড হবে। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যেমন আমরা উদাহরণ নেওয়া যায়, উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। তাহলে কি 1 নম্বর, হি সেড টু হার, সে তাকে বলল, লেট আস গো আউট ফর এ ওয়াক, আমরা একটু বেরিয়ে আসি চলো। লেট আস গো আউট ফর এ ওয়াক, আমরা একটু বেরিয়ে আসি চলো। এটা ইনডাইরেক্ট কি হবে? তাহলে এখানে আমি বলেছিলাম যখন বলবে প্রপোজড হবে। তাহলে হি প্রপোজড, প্রস্তাব করলো। প্রপোজ মানে প্রস্তাব করলো। হি প্রপোজ টু হার, সে তাকে প্রপোজ করলো। কি করতো? দ্যাট, আচ্ছা এখানে বলেছিলাম কি শুড আসবে, এই শুড আসবে। দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে এখানে লেটটা কি হলো? লেটটা এই শুডে পরিবর্তিত হয়ে গেল এবং সেড এখানে প্রপোজড হলো। এই নিয়মগুলো মনে রাখতে হবে যে এই লেট দিয়ে বাক্যগুলো, এই ধরনেরগুলো পরীক্ষায় বেশি আসে, এগুলো একটু মানে একটু ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা আরেকটু উদাহরণ দেব। কি না, শি সেড, আর একটা উদাহরণ নিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় মাইট বি অ্যালাউড হবে, কোথায় হবে। তাহলে শি সেড, তাহলে লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে অনুমতি দেওয়া হোক। আমি ভেতরে আসতে চাই, অনুমতি দেওয়া হবে। তাহলে সি রিকোয়েস্টেড দ্যাট, কি রিকোয়েস্ট করলো? দ্যাট সি মাইট বি allowed to come in, অর্থাৎ তাকে অনুমতি দেয় ভেতরে আসার জন্য। ভেতরে কেউ আছে সেই কথাটা যদি বলে, তাহলে শি রিকোয়েস্টেড দ্যাট সি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এইভাবে লেটের অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। নাম্বার 12 কি না, রিপোর্টেড স্পিচ বিইং ডিজায়ার, মানে অনেক সময় রিপোর্টেড স্পিচ দিয়ে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। এই ডিজায়ার, ইচ্ছা, আকাঙ্ক্ষামূলক বাক্য এইরকম যদি থাকে তাহলে ইনডাইরেক্টে রিপোর্টিং ভাবটা উইশ, প্রে, হোপ, লং ইত্যাদিতে পরিবর্তিত হয়। আকাঙ্ক্ষামূলক বাক্যের সাধারণ বিবৃতিমূলক বাক্যে পরিণত হয়। অর্থাৎ আকাঙ্ক্ষামূলক বাক্য যদি থাকে তাহলে সেটা সাধারণ বিবৃতিমূলক বাক্য হবে। আর সেক্ষেত্রে রিপোর্টিং যে ভাবটা আছে সেক্ষেত্রে উইশ হতে পারে, প্রে হতে পারে, হোপ হতে পারে ইনডাইরেক্টে। অর্থাৎ এই ধরনের কি যদি রিপোর্টেড স্পিচ বিবৃতি অর্থাৎ আকাঙ্ক্ষামূলক বাক্য থাকলে সেগুলো ইনডাইরেক্টে বিবৃতিমূলক বাক্যে পরিবর্তিত হয়ে যায়। তাহলে কি হয়েছে? যেমন হি সেড টু মি, ঠিক আছে, হি সেড টু মি কি বলছে? সে বলল যে মে ইউ সাকসিড, ওকে, তাহলে তুমি সফল হও। এই ধরনের যে বাক্য মে ইউ সাকসিড, তাহলে এক্ষেত্রে কি হবে? ইনডাইরেক্টে কি হবে? ইনডাইরেক্টে হি, এখানে কি বলেছিলাম? সেড টু, এখানে আকাঙ্ক্ষামূলক আছে, তাহলে হি উইশড দ্যাট, সে উইশড হবে। দ্যাট কে সাকসিড হবে? আই মাইট সাকসিড, ঠিক আছে। তাহলে হি উইশ দ্যাট আই মাইট সাকসিড, তাহলে এক্ষেত্রে
নর্মাল বিবৃতিগুলো বাক্য হয়ে গেল এবং আশা আকাঙ্ক্ষার যে এক্সক্লেমেশন বা আশা আকাঙ্ক্ষার যে একটা ডিজায়ার, সেই আকাঙ্ক্ষার কোনো ছাপ দেখা গেল না। হি সেড টু মি মে ইউ সাকসিড, তুমি সফল হও। তাহলে ইনডাইরেক্ট হলে হি উইশ দ্যাট আই মাইট সাকসিড। ঠিক আছে, এইভাবে পরিবর্তন হবে। নাম্বার 13, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্যের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিস্ময়বোধক বাক্যে তাই ইনডাইরেক্টে রিপোর্টিং ভাবটা, যখন ডাইরেক্টে বিস্ময়বোধক বাক্য দিয়ে রিপোর্টিং স্পিচে দেওয়া থাকবে, তখন ইনডাইরেক্টে রিপোর্টিং ভাব এক্সক্লেম ইন জয়, ইন গ্রিফ, ক্রাইড আউট ইন সরো ইত্যাদি ভাব অনুযায়ী হবে। দেখতে হবে যে বাক্যের ভাবটা কি আছে। হ্যাঁ, যদি আনন্দ হয় তাহলে এক্সক্লেম ইন জয়, যদি দুঃখ হয় ইন গ্রিফ, চিৎকার করা হয় যে ক্রাউড ইন সরো, দুঃখে চিৎকার করা ইত্যাদি ভাব অনুযায়ী হবে। আর এখানে বিস্ময়বোধক কোনো থাকে না, অর্থাৎ অ্যালাস, ও এগুলো কোনো চিহ্ন থাকবে না। সাধারণ বিবৃতিমূলক বাক্য হবে ও হোয়াট, হাউ এগুলো যদি থাকে তাহলে এগুলো গ্রেট, গ্রেটলি, ভেরি, ভেরি মাচ, ইনডিড ইত্যাদিতে রূপান্তরিত হয়। তাহলে ভাব অনুযায়ী করতে হবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করে নেব। ঠিক আছে, তাহলে উদাহরণ ফার্স্ট ধরেন, সি সেড অ্যালাস। সে কি বলল যে অ্যালাস, আই অ্যাম রুইন্ড, আমি শেষ হয়ে গেলাম। অর্থাৎ সি সেড অ্যালাস আই অ্যাম রুইন্ড, অর্থাৎ আমি শেষ হয়ে গেলাম। এক্ষেত্রে কি হবে? ইনডাইরেক্ট অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। তাহলে সি এক্সক্লেমড, এই এক্সক্লেম কোথায় হবে? অর্থাৎ সে দুঃখ প্রকাশ করছে, অর্থাৎ হ্যাঁ, সেক্ষেত্রে এক্সক্লেমড ইন বা উইথ সরো, অর্থাৎ দুঃখের সঙ্গে হলো যদি উইথ হবে বা ইন সরো হয়। ঠিক আছে, এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ রুইন্ড। ঠিক আছে, অর্থাৎ সি এক্সক্লেমড ইন সরো বা এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ রুইন্ড। আচ্ছা, আর 2 নম্বর একটা উদাহরণ নেওয়া যাক। তাহলে এখানে সাধারণ বিবৃতিমূলক বাক্য হলো সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ রুইন্ড, সে নিঃশেষ হয়ে গেছিল। তাহলে আর একটা উদাহরণ নেওয়া যাক। তাহলে দ্য গার্ল সেড, বালিকাটা বলল, কি বলল? হোয়াট এ ফুল, বা যে কোনো কিছু একটা বাক্য নেওয়া যায়। হোয়াট এ ফুল আই অ্যাম, অর্থাৎ সে কি বলল? কি বোকাই না আমি। বালিকা বলল কি বোকাই না আমি। তাহলে ইনডাইরেক্টে কি হবে? দ্য গার্ল এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট, তাহলে সি, এখানে বলেছিলাম যে হোয়াটটা থাকলে গ্রেট বা ভেরি মাচ এই ধরনের দিতে হবে। সি ওয়াজ এ গ্রেট ফুল, ব্যাস নর্মালি। তাহলে দ্য গার্ল সেড হোয়াট এ ফুল আই অ্যাম, বালিকাটা বললো আমি কি বোকা। তাহলে ইনডাইরেক্ট হবে দ্য গার্ল এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট, দুঃখে হতাশায় বলল যে দ্যাট সি ওয়াজ এ গ্রেট ফুল, নর্মালি বাক্য। অর্থাৎ এই সমস্তগুলো ভিডিওগুলোর মাধ্যমে, এই টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত মাধ্যমে টোটাল কতগুলো বাক্য কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ হয়ে যায়, টোটাল ন্যারেশনটা আমি আলোচনা করে দিলাম। ওকে, একটা ভিডিওর মাধ্যমে এই টোটাল ন্যারেশনটা আলোচনা করে দিলাম। টোটাল এ টু জেড পেয়ে যাবে এই ন্যারেশনের মধ্যে। তো আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা মনে করো এটা উপকার, তোমরা উপকৃত হবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা নতুন, এবং সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করবে এবং সঙ্গে সঙ্গে বেল বাটনটা আসবে, বেল বাটনটাকে ক্লিক করবে এবং অল বাটন ক্লিক করবে। ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের
তোমার না প্রয়োজন থাকতে পারে, অন্যের প্রয়োজন থাকলে বন্ধুবান্ধবদের শেয়ার করবে এবং ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই বলে তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।